আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে পেশেন্টের স্ট্রোক বা সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট বা ব্রেন স্ট্রোক, আমরা যেটা চলতি বাংলায় বলি। এই হওয়ার আগে পেশেন্টের কি কি সাইন সিমটম শরীরে দেখা দিতে পারে, বা ট্রানজিয়েন্ট ইসচেমিক অ্যাটাক, যাকে অনেকে বলে মিনি স্ট্রোক, সেই সব ট্রানজিয়েন্ট ইসচেমিক অ্যাটাকের সাইন সিমটমস এবং আপনি কিভাবে স্কোরিং করে ABCD টু স্কোর করে পেশেন্টের রিস্ক অ্যাসেসমেন্ট করবেন, যে উইথিন ফিউ ডেজ অথবা ফিউ মান্থস অথবা 1 বছরের মধ্যে তার স্ট্রোকের রিস্ক কতটা, বা হাত পা প্যারালাইসিস যাকে আমরা বলি, মেজর স্ট্রোক ইভেন্ট হওয়ার চান্স কতটা, সেই বিষয়ে আলোচনা করব। ট্রানজিয়েন্ট ইসচেমিক অ্যাটাক কাকে বলে? ট্রানজিয়েন্ট ইসচেমিক অ্যাটাক হচ্ছে স্ট্রোক লাইক সিমটমস, যেটা জেনারেলি ফিউ মিনিটস থেকে উইথিন 1 আওয়ার্সের মধ্যে সিমটমস অ্যাপিয়ার করে এবং ডিসঅ্যাপিয়ার, কমপ্লিটলি রিজলভ হয়ে যায়। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আপ টু 24 আওয়ার্স বা 24 ঘন্টা পর্যন্ত এটা পারসিস্ট করতে পারে। এবারে TIA সিমটমস কিন্তু অনেক রকম হতে পারে। ফার্স্ট হচ্ছে পেশেন্ট কমপ্লেন করতে পারে একটা উইকনেস বা নামনেস বা সাডেন অনসেট, একটা ফিউ মিনিটসের জন্য প্যারালাইসিস, বা পেশেন্ট আনএবল টু স্ট্যান্ড, দাঁড়াতে পারছে না, এবং এটা জেনারেলি ওয়ান সাইড অফ বডি হয়। নেক্সট যেটা হতে পারে, পেশেন্টের স্লার স্পিচ, বা হঠাৎ করে কিছুক্ষণের জন্য কথা জড়িয়ে যাচ্ছে, বা অন্যের কথা বুঝতে পারছে না বা আন্ডারস্ট্যান্ডিং করতে পারছে না। কিছু কিছু পেশেন্ট আবার আপনাকে হিস্ট্রি দেবে যে হঠাৎ করে একটা চোখে দেখতে পাচ্ছে না, বা ব্লাইন্ডনেস হচ্ছে কিছুক্ষণের জন্য, অথবা বোথ আই, অথবা হচ্ছে ডবল ভিশন, দুটোও দেখছে। এটা কিন্তু আই সিমটমস। আবার কিছু কিছু পেশেন্ট কমপ্লেন করতে পারে কিছুক্ষণের জন্য কানে শুনতে পায়নি, এটাও কিন্তু একটা ট্রানজিয়েন্ট ইসচেমিক অ্যাটাকের ইভেন্টস। আরেকটা হচ্ছে ব্যালেন্স, পেশেন্ট হট করে পড়ে গিয়েছিল, বা একটা ডিজিনেস হচ্ছে, বা হ্যান্ড আই কোঅর্ডিনেশন ঠিক মতো করতে পারছে না, অথবা সেন্সারি লস হচ্ছে। এই সবগুলোই কিন্তু ট্রানজিয়েন্ট ইসচেমিক অ্যাটাকের একটা যেসব সাইন সিমটমস হয়, ট্রানজিয়েন্ট ইসচেমিক অ্যাটাকের মধ্যে পড়ে। যদি সমস্ত সিমটম সাডেন অনসেট হয় এবং উইথিন ফিউ মিনিটস অথবা আওয়ার্স অথবা উইথিন ম্যাক্সিমাম 24 আওয়ার্সের মধ্যেই রিজলভ করে যায়। এবং আমরা যদি ইমেজিং স্টাডি করি, ইমেজিং স্টাডিতে যেটা এখন MRI আসছে, DWI বা ডিফিউশন ওয়েটেড ইমেজিং করি, সেখানে কিন্তু আমরা কোনো রকম ব্রেন ইনফ্যাক্ট দেখতে পাই না। যদি আমরা দেখতে পাই তাহলে কিন্তু সেটা স্ট্রোকের আন্ডারে পড়ে যাবে, সেটা কিন্তু ট্রানজিয়েন্ট ইসচেমিক অ্যাটাক নয়। এবার ট্রানজিয়েন্ট ইসচেমিক অ্যাটাক এত গুরুত্বপূর্ণ কারণ আমরা ABCD টু স্কোর যেটা দেখি, সেটাতে কিন্তু 5টা কম্পোনেন্ট। একটা হচ্ছে পেশেন্টের এজ, 2 নম্বর হচ্ছে ব্লাড প্রেশার, 3 নম্বর হচ্ছে ডিউরেশন অফ ক্লিনিক্যাল সিমটমস, আর ডায়াবেটিস আছে কিনা পেশেন্টের, আর হচ্ছে ক্লিনিক্যাল সিমটমস, কি ধরনের সিমটমস নিয়ে প্রেজেন্ট করছে পেশেন্ট। নাও হচ্ছে ABCD স্কোরিং সিস্টেম ফর ট্রানজিয়েন্ট ইসচেমিক অ্যাটাক। A ফর এজ, যদি পেশেন্টের মোর দেন 60 ইয়ার্স হয় তাহলে কিন্তু স্কোর 1, আর লেস দেন 60 ইয়ার্স হলে যে স্কোর 0। নাও নেক্সট হচ্ছে ব্লাড প্রেশার। ব্লাড প্রেশার যদি মোর দেন ইকুয়াল টু 140/90 মিলিমিটার অফ মার্কারি হয় তাহলে কিন্তু স্কোর হচ্ছে 1, লেস দেন 140/90 মিলিমিটার অফ মার্কারি, স্কোর 0। নাও দ্য ক্লিনিক্যাল ফিচার্সের মধ্যে একদিকে উইকনেস, সেটা কিন্তু স্কোর হচ্ছে 2। পেশেন্টের যদি হিস্ট্রি থাকে স্পিচ ডিস্টারবেন্স অনলি উইদাউট এনি উইকনেস, তাহলে স্কোর হচ্ছে 1। আর আদার্স ফিচার্স যেগুলো বলছিলাম, চোখে ভিশন লস বা হিয়ারিং লস হচ্ছে কিছুক্ষণের জন্য, বা নামনেস হচ্ছে, ঝিনঝিন করছে, সেটা কিন্তু হচ্ছে 1। নাও দ্য ডিউরেশন অফ সিমটমস,
সিমটমস যদি দেখা যায় মোর দেন ইকুয়াল টু 60 মিনিটস, তাহলে কিন্তু স্কোর হচ্ছে 2। আর সিমটমস যদি 10 থেকে 59 মিনিট হয় তাহলে স্কোর হচ্ছে 1। এবারে সিমটমস লেস দেন 10 মিনিট হলে স্কোর হচ্ছে 0। আর একটা হচ্ছে পেশেন্টের ডায়াবেটিস আছে কিনা। যদি ডায়াবেটিস থাকে তাহলে হচ্ছে স্কোর 1, আর ডায়াবেটিস যদি না থাকে স্কোর হচ্ছে 0। নাও এবিসিডি স্কোর এত ইম্পর্টেন্ট কারণ হচ্ছে যদি আমাদের পেশেন্টের রিস্ক অফ স্ট্রোক, এবিসিডি 2 স্কোরকে আমরা 3টে ক্যাটাগরিতে ভাগ করি। একটা হচ্ছে লো রিস্ক, মডারেট রিস্ক, হাই রিস্ক। যদি টোটাল পয়েন্ট 0 to 3 হয় তাহলে কিন্তু এটা লো রিস্ক, আর 4 to 6 হলে, 4 to 5 হলে তাহলে হচ্ছে এটা মডারেট রিস্ক, আর হাই রিস্ক হচ্ছে 6 to 7। কেন আমরা রিস্ক স্ট্র্যাটিফিকেশন করি? যদি দেখা যায় হাই রিস্ক পেশেন্ট তাহলে কিন্তু তার 2 দিনের মধ্যে স্ট্রোক হওয়ার চান্স 8.1% বা নিয়ার অ্যাবাউট 8%। উইথিন 7 ডেজের মধ্যে স্ট্রোক হওয়ার চান্স কিন্তু প্রায় 12%। আর হাই রিস্ক পেশেন্ট যদি হয় 7 ডেজ এর মধ্যে 12%, আর 90 ডেজ উইথিন 3 মান্থসের মধ্যে কিন্তু 16% বা 18% চান্স হচ্ছে, 18% চান্স হচ্ছে এর স্ট্রোক হওয়ার। এবার মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমরা এবিসিডি 2 স্কোর করি, তার কারণ হচ্ছে আমরা যেগুলো হাই রিস্ক, যাদের স্কোর 6 to 7, তাদের কিন্তু আমরা সব সময় বলি অ্যাডমিশন করে সমস্ত রকম টেস্ট করি। তার কারণ হচ্ছে, কারণ যারা হাই রিস্ক পেশেন্ট তাদেরকে যদি আমরা ভর্তি না করি, দেখা যাবে 2-3 দিনের মধ্যে ফুল স্ট্রোক, যেটা আমরা প্রিভেন্ট করতে চাইছিলাম এবিসিডি 2 স্কোরিং করে, সেটা আমরা পারি না। এই জন্য যদি টিআইএ হয় আমাদের কিন্তু বেশি প্রায়োরিটি দিয়ে পেশেন্টকে দেখতে হয় যাতে আমরা স্ট্রোক প্রিভেন্ট করতে পারি। সেজন্য আমাদের বেসিক যে টেস্টগুলো করতে হয়, একটা হচ্ছে হার্টের ইকো ইসিজি, ক্যারোটিড আর্টারি ডপলার, কোনো পেরিফেরাল ভাস্কুলার ডিজিজের সাইন সিমটম আছে কিনা দেখা, সমস্ত পালস চেক করা, এবং কোয়াগুলেশন প্রোফাইল কিন্তু মাস্ট অবশ্যই করা উচিত। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে এবিসিডি স্কোরিংয়ের মধ্যে আমরা কিছু রিস্ক ফ্যাক্টরকে মডিফাই করতে পারি। যেমন হচ্ছে ব্লাড প্রেশার, এটা কিন্তু আমরা ওষুধ খেয়ে বা নন ফার্মাকোলজিক্যাল থেরাপি দিয়ে পেশেন্টের ব্লাড প্রেশার কন্ট্রোল করতে পারি। নেক্সট হচ্ছে ডায়াবেটিস যাদের আছে তাদের কিন্তু আমরা ওষুধ, ইনসুলিন বা আদার্স মেথড, ডায়েট, এক্সারসাইজ দিয়ে আমরা কন্ট্রোল করতে পারি। যারা ডিসলিপিডেমিয়া বা যাদের এলডিএল হাই, এইচডিএল লো, ট্রাইগ্লিসারাইড বেশি, তাদের আমরা লিপিড লোয়ারিং এজেন্ট দিতে পারি। যারা এক্সেসিভ স্মোকিং করে তাদেরকে স্মোক বন্ধ করতে বলতে পারি। অ্যালকোহল ইনটেক যারা এক্সেসিভ করে তাদেরকেও আমরা মদ খেতে না বলতে পারি। আরেকটা জিনিস হচ্ছে যারা ওবেসিটি, তাদের কিন্তু রেগুলার এক্সারসাইজ, ডায়েট কীভাবে করতে হবে এই প্ল্যানিংও করতে পারি। মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর যেগুলো, সেগুলো আমরা কমাতে পারি, এবং যেগুলো নন মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর সেগুলো আমরা কিছু করতে পারি না। যেমন হচ্ছে এজ, পেশেন্টের তো বয়স যার 60, তাকে তো আমরা কমাতে পারবো না। এই জন্য আমরা মডিফায়েবল রিস্ক ফ্যাক্টরের উপর গুরুত্ব দিই এবং পেশেন্টের থরো বডি চেক আপ করি যাতে পেশেন্টের ফুল বোন স্ট্রোক আমরা আটকাতে পারি। আমরা ক্লিনিক্যাল প্র্যাকটিসে দেখি যে বেশ কিছু পেশেন্ট টিআইএ বা ট্রানজিয়েন্ট ইসচেমিক অ্যাটাকের যে সমস্ত সাইন সিমটম বললাম এগুলোকে গুরুত্ব দেয় না। এর ফলে আমরা দেখি কেউ পুরো চোখে হয়তো আর দেখতে পাচ্ছে না, এইরকম স্টেজে আমরা আসছে, কারণ তারা সচরাচর মেডিসিনের ডাক্তার না দেখিয়ে অন্য ডাক্তার, চোখের ডাক্তারবাবুদের দেখাচ্ছে। কারণ এটা কিন্তু একটা ট্রানজিয়েন্ট ইসচেমিক অ্যাটাকের হচ্ছে লক্ষণ। সাডেন অনসেট ব্লারিং অফ ভিশন বা ডাবল ভিশন বা হঠাৎ দেখতে পাচ্ছে না, লস অফ ভিশন, এগুলো। এই জন্য বয়স যদি 60 বছরের বেশি হয়, পেশেন্টের যদি ডায়াবেটিস, হাইপারটেনশন, ডিসলিপিডিমিয়া থাকে এবং ট্রানজিয়েন্ট ইসচেমিক অ্যাটাকের সাইন সিমটমস, যে
সাডেন অনসেট, কিছুক্ষণের জন্য উইকনেস, নামনেস, চোখে শুনতে পাচ্ছে না বা কানে, চোখে দেখতে পাচ্ছে না বা কানে আবজা শুনছিল ফিউ মিনিটসের জন্য বা উইথিন 1 আওয়ার্সের মধ্যে পেশেন্ট আবার ঠিক হয়ে গেছে, তাদের কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। এবং যাদের ABCD 2 স্কোরিং, কিন্তু সমস্ত ডাক্তারদের রুটিনলি প্র্যাকটিস করা উচিত। যদি করে তাহলে কিন্তু আমরা অনেক যে স্ট্রোক রিলেটেড যে খরচ বা আদার্স যে হ্যাজারাস, সেগুলো কিন্তু আমরা অনেক প্রিভেন্ট করতে পারি। আমার নিজের এক্সপিরিয়েন্সে দেখছি আমি বেশ কিছু পেশেন্ট ডাক্তার হয়তো দেখাতেও গেছে, কিন্তু ডাক্তারবাবুরা অত গুরুত্ব না দেওয়ার জন্য 2-3 দিনের মধ্যে ফুল বোন স্ট্রোক নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করছে। তখন কিন্তু তার খরচ এবং তার যে পোস্ট স্ট্রোক যে রিহ্যাবিলিটেশনের খরচ, এবং তার যে কেউ ধরুন কথা বলে, আবৃত্তি করে, কেউ হয়তো ছবি আঁকে, তাদের কিন্তু এইসব ফাইন মুভমেন্ট বা অন্যান্য যে আদার্স যারা অ্যাক্টিভিটি, সেগুলো কিন্তু আমরা প্রিভেন্ট করতে পারি না। কিন্তু সময়ের সাথে সাথে আমাদের যেহেতু প্রিভিয়াসলি ওয়ার্নিং দিচ্ছে, সেই ওয়ার্নিং যদি আমরা ঠিকঠাক করে ফলো করতে পারতাম তাহলে কিন্তু এগুলো আটকানো যেত।